অপরাধ বা অনুসন্ধানের খবর নয়। আজ শোনাবো এমন কিছু মানুষের গল্প, সমাজ যাদেরকে বলে টোকাই, পথশিশু, ছিন্নমূল বা সুবিধাবঞ্চিত শিশু। কিন্তু আমি যদি বলি, এই শিশুদের অনেকেই সমাজে শুধু প্রতিষ্ঠিত নয়, হয়েছেন ব্যাংকার, প্রকৌশলী, প্রবাসী কর্মী কিংবা উদ্যোক্তা। চাকরি দিচ্ছেন শত শত মানুষকে। বিশ্বাস হচ্ছে না, অবিশ্বাস্য হলেও রূপকথাকে হার মানানো এমন কিছু গল্প নিয়ে আজকের উন্মোচনে আমি কাউসার সোহেলি। মোহাম্মদপুরের কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ। পুরাতন ভবনের ৩১২ নম্বর কক্ষে চলছে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস। শিক্ষিকা জানতে চেয়েছিলেন বড় হয়ে এই বাচ্চারা কে কি হতে চায়। উত্তর দেয় অনেকেই, কিন্তু এক শিক্ষার্থীর উত্তরে থমকে যায় পুরো ক্লাস। মানুষদের সেবা করব, মানুষদের পাশে থাকব। মাত্র ১৩.৫ বছর বয়সী এই শিশুর এমন চাওয়ার পেছনে আছে না পাওয়ার এক দীর্ঘ নিঃসঙ্গ গল্প। ওর নাম সুমাইয়া, ক্লাসের ফার্স্ট গার্ল সে। মা বাবা পরিবারহীন এই ছোট্ট মেয়েটিকে এক টুকরো ঠাঁই দেবার মতো কেউ নেই এই ৫৫০ বর্গ কিলোমিটারের ঢাকায়। একটি শিশু পুনর্বাসন কেন্দ্রে বড় হচ্ছে সে। আমরা ভাই বোন ৪২ জন। আমি তো একা, কিন্তু আমি ৪২ জন ভাই বোন পেয়েছি, আমি একটা মা পেয়েছি। এখানের মা, আমার ভাই বোন, আমরা এখানে নেই, থাকি। আমার কোনো কষ্ট নেই, আমি এখানে ওদের সাথে পড়াশোনা করতে আমার অনেক ভালো লাগে। ওই জায়গায় আমার জানা, এখানেই আমার সব। সুমাইয়া একা নয়, ওর আরও ৪ বোন এই স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করছে। সহপাঠীদের দ্বারা তারা বুলিংয়ের শিকার হয়। এমনও অভিভাবক পাওয়া যায় যারা তার শিশুকে এখান থেকে নিয়েও যায়। সে সুবিধা বঞ্চিত নয় যে নিয়ে গেল। আমরা কিন্তু এদেরকে অগ্রাধিকার দিয়ে এই শিশুদেরকেই আমরা রাখি। যাচ্ছি সুমাইয়াদের একমাত্র ঠিকানা শিশু পুনর্বাসন কেন্দ্র শিশুদের জন্য আমরায়। আদাবরের সুনিবির হাউজিং সোসাইটির এই বাসাটিতে গত ৫ বছর ধরে থাকছে সুমাইয়ারা। সেখানে যখন পৌঁছাই তখন দারুণ উচ্ছ্বসিত এক সময়। বাক্স ভরা আনন্দ নিয়ে হাজির ঈদের নতুন পোশাক। এক একটি নাম ধরে পড়ছে ডাক। মুহূর্তে আনন্দের আসব নতুন পোশাক হয়ে পৌঁছে যাচ্ছে ছোট্ট ছোট্ট হাতে। দেখে শুনে আবার গুছিয়েও রাখছে তারা, পড়তে হবে ঈদের দিন। ঘরের আরেক কোণায় চলছে ঈদের দিনের গানের আয়োজনের কোরাস প্র্যাকটিস। ওরা সবাই ছিন্নমূল শিশু। ওরা কেউই এক পরিবারের সদস্য নয়, কিন্তু সবাই মিলে এখন একটি পরিবার। আইরিন, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ হবা? আম্মুর মতোই মানুষের সেবা করতে চাই। মানে যেমন এরকম একটা নিজের মতো একটা খুলতে চাই, যেন আমি সবাইকে সাহায্য করতে পারি। এই সেন্টারের এক শিক্ষার্থী একটি পাবলিক বিশ্ববিদ্যালয়েও পড়ছে। সবার মা ছুটিতে নিয়ে যেত, আমার মা নিচ্ছে না, খারাপ তো লাগতো। তবে সবার সাথে এখানে কাটাইতাম, হাসি খুশি খাওয়া দাওয়া করলে এমনি ভুলে যেতাম। কখন যে ভুলে যেতাম নিজেই জানি না। আমার প্রত্যেকটা ঈদ ওদের সাথে এই পর্যন্ত। এসএসসি পাশের পর বয়স 18 হয়ে গেলে ছেলেরা আর এখানে থাকতে পারে না। তবে ঈদ পার্বণে ওরা ঠিকই ফিরে আসে মায়ের কোলে, ভাই বোনদের কাছে। ভাত খাওয়াই দিছে। আমাদের অনেক ছিল, আমাদের আম্মুর সাথে সবার মহব্বত ছিল, মিল ভালোবাসা সবার টান ছিল। গান করছিলাম না, আমরা করবো জয় একদিন, নিশ্চয় নিশ্চয়। আমার এই যে বেটা আমার ছিল আর কি, এই বেটা আমি খুব মিস করি। এই বেটা আমি শুইতাম, আমার সাথে একটা 2 বছরের বাচ্চা ছিল, ওর নাম ছিল ইব্রাহিম। তো বাচ্চাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে যে আমি যা করতে পারিনি তারা জানে ওরকম না হয়, তারা জানে আমাদের থেকে আরো ভালো করে।
তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। এই সব বাচ্চাদের মা একজন হাজেরা বেগম। রোজ দুপুরে খাবারের পর ছোটরা মায়ের কাছে গল্প শুনে ছড়া কাটে। মায়ে ছায়ের এই যুগল যাত্রার শুরুটা একেবারেই অন্যরকম। নিজের চোখে দেখছি রাস্তার মেয়েরা, রাস্তা যে বাচ্চারা হয় তারা কেউ চোর হয়, কেউ ডাকাত গুন্ডা হয়, লেখাপড়ার সুযোগ তেমন পায় না। আমার বাবা মা ছিল না, আমি রাস্তায় দেখছি, চলছি, সব নিজের অভিজ্ঞতাটাকে, নিজের বাস্তব দেখাটাকে আমি কাজে লাগাইছি। 1997 সাল দুর্জয় চাইল্ড কেয়ার সেন্টার নামের এক সংস্থায় চাকরির সুবাদে রাস্তায় কুড়িয়ে পাওয়া বা পরিত্যক্ত কন্যা শিশুদের দেখভাল করতেন হাজেরা বেগম। অর্থের অভাবে সেই সেন্টার বন্ধ হয়ে যায় 2006 এসে, কিন্তু থামেননি মা হাজেরা। জীবনের একমাত্র সঞ্চয় 9 লাখ টাকা আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সহায়তায় শুরু হয় মা হাজেরার শিশুদের জন্য আমরার পথ চলা। মেয়েরা এখানে থাকে বেশি সংখ্যা মেয়ে, এর জন্য আমি ছেলেদেরকে রাখতে পারি না। ছোট ছেলে হয় 8-10 বছরের বাচ্চা রাখা যায়। আমি জানি না পাই বাচ্চাগুলা যে বাইরে রাখি এরা ঠিক আছে কি না। এখানে আমার খুব কষ্ট লাগে যে ওদের রাখতে পারি না। ওরা নিজেদের পায়ে দাঁড়াবে, বাংলাদেশের সবচেয়ে বড় ভালো একটা পজিশনে যাবে, এটা আমার স্বপ্ন। এই মায়ের দুচোখ ভরা স্বপ্ন সন্তানরা নিরাপদ সুন্দর জীবন পাক, কিন্তু জানেন না এই স্বপ্ন তার কবে কিভাবে পূরণ হবে। আমার ভয় লাগে আমি যদি মরে যাই, চোখ বুজে যাই, বাচ্চাগুলো কি করব। একটা স্থায়ী ঠিকানার জন্য আমি হন্য হয়ে হন্যে হয়ে খোঁজা এক চিলতে স্থায়ী ঠিকানার স্বপ্ন এই মায়ের কবে পূরণ হবে জানেন না। তবে এখন বলবো এমন কিছু মানুষের গল্প যারা খুঁজে পেয়েছেন জীবনের ঠিকানা, এবং এরাও সবাই কিন্তু এই মায়ের সন্তানদের মতোই একসময় ছিলেন পথশিশু, ছিন্নমূল নয়তো সুবিধা বঞ্চিত। চলুন তাদের গল্প শুনি। দেশের ভেতর হাতে গোনা যে কয়েকটি দেশীয় কোম্পানি ব্রয়লার উৎপাদন, সরবরাহ ও সংস্থাপন করে থাকে, তার মধ্যে একটি সাভারের RS ব্রয়লার। কোম্পানির মালিক রফিক মিয়া। কারখানার এই পুরো সেটআপই তার নিজের হাতে নির্মাণ। 96-এ যে ট্রেড লাইসেন্স থেকে ব্যবসা স্টার্ট করলাম, আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে এই পর্যায়ে চলে গেছে। কারণ ব্রয়লার প্রোডাকশনে আমরা আগাইছি এবং চায়না আমার নিজস্ব একটা বিজনেস আছে, সেখানে আমি যাই। আমি 8-10টা ইনশাল্লাহ 7টা দেশে আমি ট্রাভেলিং করছি। 8ম শ্রেণীর পর লেখাপড়ার পাঠ চুকে যায় দারিদ্রতার কারণে। ফ্রেন্ড সার্কেলে বলছে আমার স্কুল আছে, সেখানে গেলে টেকনিক্যাল স্কুলে ট্রেনিং দেওয়া যায়, কোনো পে করতে হয় না। সেটাই আমার লোকে, যেহেতু আমার ফাইন্যান্স একটু সমস্যা ছিল, সেই কারণে মানে আর্থিক সমস্যার কারণে আমি সেটা করছি এবং হ্যাঁ ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পর সেখানে আমি ট্রেনিং করছি 2 বছর। অর্ধশত কর্মী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া প্রকৌশলীরা তার 2টি কারখানায় কাজ করছেন এখন। এদের বেতন ভাতা নিয়ে কোম্পানির মাসিক ব্যয় 12 লাখ টাকা। আমার বিএসসি ইঞ্জিনিয়ার আছে 2 জন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে 3 জন, যারা আইওবিতে পাস করছে। অনেকে ইন্টার্নি করতে থাকে, 3 মাস 6 মাস করে যায়। মালয়েশিয়া গেছি, আমাদের অনেক লোক মালয়েশিয়া কাজ করতেছে, আমার ফ্যাক্টরিতে গেছে। সিঙ্গাপুরে এখন ওয়েল্ডিং করে, তারা অনেক ভালো লেভেল আছে। অনেক কথা হলো, আমি একা বড় হইলে দেশ বড় হবে না, সবাই সম্মিলিতভাবে দেশ কাজ করলে বড় হবে। মোহাম্মদ রফিক বিনে পয়সায় পড়ালেখা এবং কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন ইউসেফ বাংলাদেশ থেকে। সেই একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রংপুরের মঞ্জুরুলও। আমি ধরেন 99-এ 5 পাস করছি, 2006 আমাকে নতুন করে ভর্তি করাইছে। আমি এই 7 বছর গ্যাপ দিয়েও পড়ালেখা করা আমার দ্বারা সম্ভব হয়েছে। এখন আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, তো সামনে আমার টার্গেট আছে আমি MBA করব। টাকার অভাবে তারও প্রাথমিকের পর শুধু লেখাপড়া বন্ধই হয়নি। গৃহ শ্রমিক থেকে হোটেল বয়, গার্মেন্টসের হেল্পার, কোনো কাজই বাদ দেননি কিশোর মঞ্জুরুল। তো 6-এ ভর্তি করার পরে ওখান থেকে আমি লেখাপড়া শুরু করি, আর ওখান থেকে বই খাতা কলম সব কিছু ফ্রি দেয়। আমি পুলিশের মেসে রাত্রে কাজ করি, 2টা আড়াইটার দিকে উঠতাম, উঠে রুটি বানাইতাম, এর বিনিময়ে জাস্ট থাকা খাওয়া আর কি ছিল। পরে আমি ভোকেশনালে যখন SSC পরীক্ষা দিলাম 2010, তো ওইখানে আমি 72 ভিতরে একজন গোল্ডেন প্লাস। ডিপ্লোমা কমপ্লিট করার পরে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করি আর কি।
বিএসসি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল চাকরি করছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বদলেছে জীবনের অনেক কিছুই, বদলাননি মঞ্জুরুল। আমি যখন মেসে কাজ করতাম, রাত 10টার পরে সবাই যখন ঘুমায় যায়, তখন আমি বাইরে ব্রাকের লাইট ছিল, ওই লাইটের আলোতে মাঠে বসে বসে পড়তাম রাত 12টা পর্যন্ত। রাজারবাগ পুলিশ লাইনে যখন আমি লেখাপড়া করি, ওই সময় অনেক পুলিশ আমাকে সাপোর্ট দিচ্ছে, যার কারণে ওনাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ এবং ইউসেফের কাছেও আমি চিরকৃতজ্ঞ। মঞ্জুরুলের মতো চাঁদপুরের জহিরুলও কিন্তু মাদ্রাসার ছাত্র। সেই জহিরুলের স্বপ্নরা এখন পৃথিবীর নানান আকাশ ছুঁয়ে যায় প্রতিদিন। কাতারে আর যে কমিশন হিসেবে কর্মরত আছি। আমার শেফ ক্যারিয়ার শুরু হয়েছে ইউসেফ বাংলাদেশ থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো মানুষ আমাকে বড় শেফ হতে পারি। ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে 2018-তে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কোটায় সুযোগ পান ডিপ্লোমা করার। বিষয় ছিল ফুড অ্যান্ড বেভারেজ। ঢাকা রেডিসন ব্লুতে ইন্টার্নশিপ করি। ইন্টার্নশিপ করার পর ওখানে 2 বছর শেফ হিসেবে কর্মরত ছিলাম। এরপর আমি সারা রিসোর্টে ফার্স্ট কর্মী হিসেবে জয়েন করি। এরপর আমি কাতার জব অফার লেটার নিয়ে কাতার চলে আসি। একই বিষয়ের শিক্ষার্থী লাইজু এখন চাকরি করছেন ঢাকার একটি 5 তারকা হোটেলে। মাত্র 6 বছর আগেও লাইজুর জন্য নির্ধারিত ছিল বিয়ে করে সংসারী হওয়ার ভাগ্য। তো আমি কখনোই চাচ্ছিলাম না যে আমি ইন্টারের পর বিয়ে হয়ে যাক, যাতে আমার বিয়ে না হয়, যাতে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে পারি, এর জন্য এই সেক্টরে আছা। তো আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর মাই ফিউচার অর মাই লাইফ, দ্যাটস ওয়াই আমি। সেই লাইজুই এখন অনর্গল বিদেশি ভাষায় ক্লায়েন্ট হ্যান্ডেল করেন। ফুড অ্যান্ড বেভারেজের একটি ফ্রি প্রশিক্ষণ কোর্স পাল্টে দিয়েছে তার ভাগ্যের চাকা। পড়াটা শেষ করে আমি বাইরে মুভ করব, ইউরোপ যাওয়ার ইচ্ছা আছে। তো ওইখানে আমি হোটেল ইন্ডাস্ট্রিতেই থাকবো। তো ওইখানে কিছুদিন থাকার পর দেশে ব্যাক করবো, হোটেল ইন্ডাস্ট্রিতে আসবো, আর তার পাশাপাশি আমার বিজনেস করা অনেক ইচ্ছা। এতক্ষণ যে দিন বদলের গল্প বললাম, তার প্রধান চরিত্র কিন্তু এই সাদা গাড়িটি, আর একজন মানব দরদী মানুষ। এই গাড়িটিতে করেই সেই মানুষটি একসময় ঢাকার পথে অলিগলিতে খুঁজে বেড়াতেন পথ শিশুদের, বলতেন এসো পড়ো, বাঁচতে হলে পড়তে হবে, শিখতে হবে কাজ। সেই ডাকে 53 বছর পরও আজকের বাংলাদেশে প্রতি বছর 35,000 দরিদ্র সুবিধাবঞ্চিত শিশু কিশোর দিন বদলের হাতিয়ার হয়ে গড়ে উঠছে। অবশ্যই প্রতিদিন ছবিটা আমি 2-3 বার দেখি, 1বার 2বার না, 2-3 বার দেখি। মোবাইলটা খোলার পরেই ওনার ছবিটা আমার সামনে আসে। তখন আমি 2-3 বার দেখি, স্মরণ করি। মাই ফাদার চেনি। এরা প্রায় সবাই ইউসেফ বাংলাদেশের রূপকার নিউজিল্যান্ডের মানুষ লিন্ডসে অ্যালেন চেইনির সরাসরি ছাত্র। ঘটনার সময়কাল 1972। যুদ্ধ বিধ্বস্ত ঢাকার পথে থাকা রোজগারি শিশুদের খুঁজে বের করতেন চেইনি। থাকার ব্যবস্থার পাশাপাশি দিতেন প্রাথমিক শিক্ষা আর মমতার ছায়া। এইসব রোজগারি পথশিশুদের জীবন গড়তে প্রাক মাধ্যমিক শিক্ষার পাশাপাশি শুরু করেন কর্মমুখী শিক্ষার প্রশিক্ষণ। একটা রুটি দিত হাফ পাউন্ডে 30 পয়সা নিত, দুপুরে গরুর মাংস ভাত দিত 30 পয়সা নিত, একদিন সবজি ভাত দিত 30 পয়সা নিত। এরকম মানে অর্থের বিনিময়ে খাদ্য। বাদাম বিক্রি করতাম রমনা পার্কে, আমরা 1 টাকা 55 পয়সা দিয়ে 3 বেলা খাওয়া দাওয়া করতাম, আর রেসিডেন্সিয়াল হিসেবে থাকতাম। এরা সবাই ইউসেফ বাংলাদেশের ফিডার স্কুলের শিক্ষার্থী। এরা সবাই এখন এক্স ইউসেফ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য। এই ইউসেফ হওয়াতে আমি আজকে ঢাকা শহরের বাড়িওয়ালা হয়েছি, বাড়ি মালিক হয়েছি। আমি কর অঞ্চল 2-এ চাকরি করি, মানে ইনকাম ট্যাক্সে চাকরি নেই। ইউসেফের উসিলায় ইয়াসিন আরাফাত, নেলসন ম্যান্ডেলা, কোফি আনান, ওয়ার্ল্ডের ভিতরে বড় বড় নেতা, তাদের অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারছি, অনুষ্ঠানের কিছু দায়িত্ব পালন করতে পারছি একমাত্র চেনি সাহেবের এই স্কুলে লেখাপড়া করার কারণে, টেকনিক্যাল কাজগুলি শেখার কারণে। সেলাই কাজ শেখানোর জন্য শামসুল হুদা স্যার ছিলেন, তারপরে পাটের কাজ শেখানোর জন্য অর্চনা ম্যাডাম ছিলেন, তারপরে গান শেখানোর জন্য নিভা রায় ছিলেন, সাদেক বক ছিলেন। ডেনমার্ক, হল্যান্ড, জার্মানি, প্যারিস গিয়েছি এবং পৃথিবীর কত সুন্দর সুন্দর দেশ যে আমি ঘুরেছি, দেখেছি। এটা আমার জন্য কি বলবো, মানে কত যে আনন্দের, কত যে সুখের, সেটা বলে বোঝাতে পারবো না। আজকে আমি সমাজে প্রতিষ্ঠিত, সবাই আমাকে চিনে, সবাই আমাকে ভালোবাসে, আমাকে
ছোট বাচ্চা থেকে শুরু করে মানে 80 বছরের লোক পর্যন্ত ম্যাম ম্যাম বলে ডাকে, আমাকে কেউ নাম ধরে ডাকে না। কিন্তু ছোটবেলায় যদি আমার বিয়ে হয়ে যেত, সেই সময় ইউসুফ যদি আমার না থাকতো, আমি সেই কোথায় পড়ে রইতাম, কেউ জানতো না। আজকে আমি আপনার সামনে কথা বলছি, আজকে আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, সব কিছুই ইউসুফের অবদান। আমরা যদি এখানে সমিতির মাধ্যমে আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে এখানের মধ্যে কিছু কিছু টাকা পয়সা করে দিয়ে হইলো আমরা যাতে ইউসুফকে একটু হলেও সহযোগিতা করতে পারি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি যে আমরা হেল্প করার জন্য সম্মিলিতভাবে। হ্যাঁ, কিছুদিন আগে মনে হয় ৭৫,০০০ টাকা একটা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে, ওই টাকাটা আমাদের মানে সবাই সম্মিলিতভাবে দেওয়া হয়েছে। আরও চেষ্টা করা হইতেছে, আপনার মনে হয় কিছুদিন আগে কয়েকটা ফ্রিজও দেওয়া হয়েছে কয়েক জায়গায়। দেশের প্রতি অনুগত থাকিব। এই সেই লিন্ডসে অ্যালেন চেইনির অনন্য প্রচেষ্টা ইউসুফ বাংলাদেশের প্রধান কার্যালয়, যেখান থেকে জন্ম নিয়েছে আজকের সফল মানুষ রফিক, নান্নু, লাইজু, জহিরুল আর রেখা আপার মতো অসংখ্য একসময়ের সুবিধাবঞ্চিত শিশুরা। এ যেন এক রূপকথার ছোট্ট হ্যামিলন, আর তার বংশীবাদক সেই লিন্ডসে অ্যালেন চেইনি, যার ডাকে আজও সুবিধাবঞ্চিত শিশুরা আসছে এই হ্যামিলনে, খুঁজে নিচ্ছে জীবনের ঠিকানা। ইউসুফ বাংলাদেশের সাথে আছি কারণ এখান থেকে আমি সরকারি একটা সার্টিফিকেট পাবো, এবং সরকারি সার্টিফিকেট পাওয়ার কারণে আমার দামটা আরও বেশি হবে। সেই সরকারি সার্টিফিকেটটা হাতে নিয়েই আমি দেশের বাইরে যেতে চাই। আমি হচ্ছে কেয়ার গিভিংটা শিখতে এসেছি, এটা আমার পেশাটা ভালো লাগে। অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম, প্লাস মালদ্বীপেও আমার ভাই আছে, ওইও বলতেছে যে এই বিষয়ে কাজটা শিখে যেতে, যে সুবিধা হবে এই জন্য শিখতেছি। ভাবনায় ছিল এখানে এসে দেখা মিলবে সুবিধাবঞ্চিত কিশোর তরুণদের সাথে, কিন্তু দেখা হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একাধিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সঙ্গেও। কথা হলো দুজন হবু ইঞ্জিনিয়ার এবং বিদেশে পড়তে যাচ্ছেন বেশ কয়েকজনের সাথে। কি করছেন তারা এখানে, চলুন জেনে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী প্রতিদিনই আসেন ইউসুফ বাংলাদেশের মিরপুর ক্যাম্পাসে। গ্লোবাল স্টাডিজের শিক্ষার্থী টেবিল জুড়ে সাজিয়ে যাচ্ছেন চামচ, প্লেট, ফুলদানি। কেন করছেন এই কাজ? সুইডেনের ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে আপনার গ্লোবাল স্টাডি সাবজেক্টটা পেয়েছি। এটা আমার অফার লেটার, টিউশন ফি মোটামুটি কনফার্ম হয়ে গেছে, কিন্তু এখানে আনফরচুনেটলি আমি স্কলারশিপ পাইনি। সো আমার যে টিউশন ফি, লিভিং কস্ট, এটা সম্পূর্ণরূপে আমার নিজের বেয়ার করতে হচ্ছে। এই জন্য আমি যেহেতু অলরেডি অনার্স পাস করে ফেলছি, এত বড় হয়ে গেছে, আমি চিন্তা করছি ফ্যামিলি থেকে আর না নিয়ে নিজের খরচ নিজে বেয়ার করতে। আমার টার্গেট ছিল এমন একটা স্কিল শিখে যাব, প্র্যাকটিক্যাল স্কিল, যেটা আমার ওখানে কাজে লাগবে। মানে আমি নিজের খরচ নিজে বেয়ার করতে পারবো, প্লাস আমি একটা ভালো একটা পজিশনে ঢুকতে পারবো, যেখানে আমার বেতন মোটামুটি নিজেকে চালানোর মতো হবে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরাই শুধু নয়, ব্যক্তিগত প্রয়োজন বা চাকরির সুবাদে প্রবাসে যাচ্ছেন এমন অনেকেই আসছেন এখানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে। পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা কমপ্লিট করেছি, জব করতে পারতাম, কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। এখানে উদ্যোক্তা হতে পারলে আমি আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। ফিউচারে প্ল্যান আছে, আমি বাংলাদেশে তো একটা এজেন্সি খুলবই, এবং আমাদের ইউরোপ, আমেরিকা, কানাডা এবং জাপানে সেবার জন্য পাঠাবো। আমি চাচ্ছি লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য। সেখানে যে আমি সার্ভাইভ করব কিভাবে, সেজন্য আমি এই কোর্সটা করছি, যেন সেখানে যে আমি সার্ভাইভ করতে পারি। এই প্রশিক্ষণার্থীদের অধিকাংশই বিনা খরচে এখানে শিক্ষা নেন, তবে কিছু বিষয়ে এখন নেওয়া হচ্ছে ফি। এর মধ্যে একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স। কেন আলাদা করে ভাষা শিখছেন এরা, জানতে চাই এবার। আতাশি নো নামায় সঞ্জিদা দেশ, আমি সঞ্জিদা, আমি জাপান যেতে চাচ্ছি, জাপান ল্যাঙ্গুয়েজ শিখতেছি। কাইগো ভিসা যেটাকে বলা হয় কেয়ার গিভিং, সেটা আমরা এখান থেকে করানো হচ্ছে। পাশাপাশি আমাদেরকে ড্রাইভিং, কুকিং, জাপানিজ স্টাইলের রান্না, সংস্কৃতি এগুলো শেখাচ্ছে। তারপর যে ইন্টারন্যাশনাল মানে যে অ্যাডভান্স কেয়ার গিভিংটা, সেটা ইউকে থেকে শিখাবে। আমাদের ইউসেফের জব প্লেসমেন্ট একটা ডিপার্টমেন্টই আছে, ওইখানে প্রথমে অ্যাটাচমেন্টে প্রোভাইড করে দেয়। আর বিশেষ করে যারা অ্যাটাচমেন্ট যে হোটেলে করে, ওদের কাজের পারফরমেন্সের জন্য ওই হোটেল বা রেস্টুরেন্ট তাদেরকে রেখে দেয়। প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু এখানে আছে জব প্লেসমেন্ট বিভাগ। জানলাম এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে যারা প্রশিক্ষিত দক্ষ কর্মী হিসেবে বের হন, তাদের জন্য রয়েছে চাকরির ব্যবস্থাও। কারা করছেন এই কাজ এবং কিভাবে, সেই খবর নিতে গিয়ে শুনলাম বাকরুদ্ধ হওয়ার মতন
আরও এক রূপকথার গল্প। 10,000 প্রশিক্ষিত কর্মীকে চাকরির সন্ধান দিয়েছেন যে কর্মকর্তা, তিনি নিজেও ছিলেন একসময় সুবিধাবঞ্চিত শিশু। রাত্রে 12টার সময় হঠাৎ চলে আসতো টেনি সাহেব, হোস্টেলে এসে দেখতো ছেলেদের গায়ে মশা বসছে কিনা, তারা খেয়েছে কিনা, তাদের গায়ে কাপড় আছে কিনা, তারা ঘুমাচ্ছে কিভাবে। টেনি সাহেব আমাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন। আজকে আমরা টেনি সাহেবকে নিজের পিতার চেয়েও কোনো অংশে কম না, তাকে পিতার সমতুল্য আমরা শ্রদ্ধা করি। 1974-এ তিনি সেগুনবাগিচার ফিডার স্কুলের ছাত্র তখন তার ঢাকার রাজপথে যা কাজ পাই তাই করতে হবে এমন অবস্থা। সেই শিশুটি এখন MBA ডিগ্রিধারী ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হিসেবে অবসরে যাচ্ছেন ইউসেফ বাংলাদেশ থেকেই। 1977 সালে সেগুনবাগিচা ইউসেফ টেকনিক্যাল স্কুলে আমি টেলারিংয়ের উপরে 2 বছরের কোর্স করি, পাশাপাশি লেখাপড়া করি, দোকান করি। এইভাবে আমি ডিগ্রি পাস করার পরে আমি জানতে পারলাম ইউসেফে টেলারিংয়ের ইনস্ট্রাক্টর নিবে। 91 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 34 বছর ইউসেফে ইনস্ট্রাক্টর থেকে অফিসার পর্যন্ত চাকরি করেছি। ইউসেফের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, ইউসেফ যেন আজীবন ভালো থাকে, সুস্থ থাকে এবং আমার মতো হতদরিদ্র ছেলেদের জন্য কাজ করতে পারে, ছেলে মেয়েদের জন্য কাজ করতে পারে। সারা দেশের 53টি সাধারণ শিক্ষা ও 10টি কারিগরি শিক্ষা বিদ্যালয়ে বছরে প্রায় 35,000 শিশু কিশোর তরুণকে দক্ষ কর্মী ও সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে ইউসেফ বাংলাদেশ। 40টার উপরে অকুপেশনে আমরা কাজ করা, তার সার্টিফিকেট অনলাইনে পাওয়া যায় এবং এটা ভ্যালিড দেশ বিদেশের সব জায়গাতে। প্রশিক্ষণার্থী আছে যারা এখান থেকে কোর্স সম্পন্ন করছেন, তারা কিন্তু বয়েসেলের মাধ্যমে বিনা পয়সায় বিদেশে পাড়ি জমাতে পারছে এবং ভালো তারা এমপ্লয়মেন্ট খুঁজে নিতে পারছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করে আমাদের ডিপ্লোমার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা কান্ট্রি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেব, কালচার শিক্ষা দেব এবং প্রশিক্ষণ দেবই, যাতে করে চতুর্থ শিল্প বিপ্লবের যে কোর্সগুলা যারা অন্যরা এখনো দিচ্ছে না, আমরা তাদেরকে We have no mother, no brother, no sister, we are alone in the world, but core comrade Cheney। দিন বদলের গল্পের এই নায়কেরা কেউই রাজপুত্র রাজকন্যা নন, তবে কঠোর পরিশ্রম আর নিরলস চেষ্টায় হয়ে উঠেছেন এক একটি রূপকথার চরিত্র। সেই রূপকথার গল্প লেখায় কালি কলম কাগজ জুটিয়েছে কোনো না কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান আর একটু সদয় সুযোগ। তবে কি শত সন্তানের মা হাজেরার সন্তানেরা এর একটি সুযোগও পাবে না, হয়ে উঠতে পারবে না এক একজন রূপকথার গল্প